দাঁতের ব্যথা এমন একটি সমস্যা যেটি আসলে হঠাৎ করেই শুরু হয়, যার কারণে আমাদের স্বাভাবিক কাজকর্ম এবং জীবনযাপন কিন্তু অনেকটাই ব্যাহত হয়। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা সাময়িকভাবে পেইন কিলার খেয়ে থাকি এবং ঘরোয়া কিছু ট্রিটমেন্টের শরণাপন্ন হয়ে থাকি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ঘরোয়া ট্রিটমেন্টগুলো বা পেইন কিলার কি সাময়িক কোনো সমাধান হতে পারে নাকি স্থায়ী কোনো সমাধান হতে পারে? সেই প্রশ্নগুলো আজ আমরা জানার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার বাই নেভিয়েন। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দাঁতের ব্যথা সাময়িক উপশম নাকি স্থায়ী সমাধান। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিন পিয়াস, ডেন্টাল ডিপার্টমেন্ট, এবং তিনি কর্মরত রয়েছেন পায়োনিয়ার ডেন্টাল কলেজ এবং সেই সাথে গ্রিন লাভ মেডিকেল কলেজ হসপিটাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। যেটি প্রথমে বলছিলাম যে দাঁতের ব্যথা সেটি ছোট থেকে বড় সবারই কিন্তু কম বেশি হয়ে থাকে এবং এই যে সমস্যাটা এটি কিন্তু দেখা যায় যে হয়তো সাময়িক হচ্ছে কিন্তু আমার স্বাভাবিক যে কাজকর্ম সেটিকে কিন্তু ব্যাহত করছে। তো এক্ষেত্রে আপনার পরামর্শ কি যে এই ব্যথাগুলো আসলে কেন হয়ে থাকে এবং সেক্ষেত্রে আসলে কি করা উচিত ইনস্ট্যান্ট? আসলে অ্যাকচুয়ালি যারা দাঁতের ব্যথা আসলে একদিনে হয় না, একটা লম্বা সময় থেকে দাঁতের ব্যথাটা শুরু হয়। তো দেখা গেলো ধীরে 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 এটা বাড়তে থাকে। তো যখন আমরা মনে করি যে দাঁতের প্রথমে যে এনামেল থাকে সেই এনামেলটা প্রথমে নষ্ট হয়ে যায়, তারপরে ডেন্টিনটা ক্রস করে যখন আমরা দাঁতের মজ্জা পর্যন্ত চলে যাই তখনই কিন্তু আমরা ব্যথাটা অনুভব করে থাকি। তো সেক্ষেত্রে দেখা গেলো যে অনেক সময় দেখা গেলো ক্যাভিটি থেকে হতে পারে, অথবা আপনার দাঁত ফ্র্যাকচার ভেঙে গেছে সেখান থেকে, অথবা অন্য কোনো কারণে দাঁতের পাল্প যেটা বলে দাঁতের মজ্জা বলি, এটা পর্যন্ত যখন চলে যায় তখনই কিন্তু পেশেন্ট ব্যথা অনুভব করে। আচ্ছা, তার মানে দাঁতের ব্যথা যেটি হয় যে সেটাকে আমরা হঠাৎ কোনো ইনসিডেন্ট আমরা বলবো না, তার মানে হচ্ছে সমস্যার শুরু। হ্যাঁ, শুরু প্রথমে শুরু হয়ে যায়, ধীরে 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 এটা বাড়তে থাকে একটা সময়। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা কিন্তু একটু কনফিউজ হয়ে যাই যে আমার দাঁতের ব্যথা হচ্ছে নাকি আসলে অনেক সময় গামে কিছু ইনফেকশন থাকে, ব্লিডিং হয়ে থাকে, অনেক সময় একটু সোয়েলিং হয়ে থাকে। এটার মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়? আসলে খুব সুন্দর একটা প্রশ্ন। এটা নিয়ে আমরা অনেক সময় এটা ভেবে থাকি যে আসলে কি কারণে এটা হচ্ছে এর প্রবলেম। আসলে দুইটা ডিফারেন্ট জিনিস। দাঁতের ব্যথা যেটা হয় সেটা সাধারণত কোনো একটা দাঁত স্পেসিফিক কোনো একটা দাঁতে হইতেছে, অথবা দাঁতের ব্যথার কারণে অনেক সময় পেশেন্টের ঠিকমতো ঘুম হইতেছে না, তারপরে পেশেন্টের হচ্ছে বলতেছে যে ঠান্ডা পানি অথবা গরম পানি খেলে ব্যথা বেড়ে যাচ্ছে। তখন এটা বুঝবো যে এই লক্ষণটা যখন থাকবে তখন সেটাকে বলবো যে এটা দাঁতের ব্যথা। আর মাড়ির ব্যথা বা গাম পেইন যখন বলি তখন সেটা সাধারণত হয় যে দাঁতের অনেকগুলো দাঁত সঙ্গে যুক্ত থাকে। এর পাশাপাশি এখানে দেখা গেলো যে অনেক সময় পেশেন্ট ব্রাশ করতে গেলে মাড়িতে রক্ত বের হয়, অনেক সময় মুখের গামগুলো হচ্ছে সেগুলো হচ্ছে লাল হয়ে যায়, ঠিক আছে। এবং পেশেন্ট সাধারণত এটা বলে যে মাড়ি ফুলে যাচ্ছে। এগুলো সাধারণত দেখলেই বুঝবো যে এটা হচ্ছে আপনার গাম ডিজিজ। আচ্ছা, যেটা আপনি বলছেন যে গাম পেইন বা গামে যে ডিজিজগুলো হচ্ছে, এটা শুরুটা আসলে কোথা থেকে হয়? আমরা যেটা জানি যে প্রতিদিন দাঁতের যত্ন নিতে হয়, দাঁত ব্রাশ করতে হয়, আরও কিছু নিয়ম কানুন রয়েছে। এই যে গাম পেইনটা হচ্ছে সেটার কারণটা যদি আমাদেরকে বলতেন, সেটা কি আসলে প্রপার কেয়ার না হওয়ার কারণেই হচ্ছে? এটা এক্স্যাক্টলি, কারণ আমরা হচ্ছে যে আমরা যে নিয়মিত যে খাবার খাই, ঠিক আছে, বিশেষ করে কার্বোহাইড্রেট যে খাবারগুলো, এগুলো খাবার খাওয়ার কারণে এগুলো হচ্ছে আমাদের দাঁতের মধ্যে মুখের মধ্যে এগুলো আটকে থাকে। তো এগুলো আমরা ঠিকমতো ক্লিন করতে পারি না। এই জন্য যদি ক্লিন ঠিকমতো না করা হয় তাহলে পরবর্তীতে দাঁতের উপরে প্ল্যাক জমা হয়। তখন জমা হইলে পরে ওইখান থেকে তখন ধীরে 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 ওখানে টার্টার জমা হয়। টার্টার জমা হওয়ার পরে ওইখানে যখন ভিতরের দিকে যখন টার্টারগুলো ক্লিন হয় তখন মাড়ির মধ্যে প্রদাহ তৈরি হয়, যেটাকে আমরা জিঞ্জিভাইটিস বলি। এই জিঞ্জিভাইটিস যখন হয়ে যাবে তখনই দেখা গেলো যে গামের প্রবলেমগুলো শুরু হয়ে যায়। তখন একটার পর একটা যখন প্রবলেম হয় তখন রক্ত পড়ে, তখন মুখে দুর্গন্ধ হয়, তখন পেশেন্ট বারবার এসে বলে যে আমার মাড়িতে এরকম এই প্রবলেমগুলো হচ্ছে। আমরা সাধারণত দেখে থাকি যে মাড়ি থেকে রক্ত পড়া খুবই কমন একটা সমস্যা, এবং গাম সোয়েলিং বা ফুলে যাওয়া যেটির কথা আপনি বলছিলেন, এটি আমাদের কমন সমস্যা ছোট থেকে বড় সবারই। কিন্তু প্রাথমিক অবস্থায় যখন এই সিমটমগুলো আমাদের মধ্যে আসে আমরা কিন্তু আসলে তখনই তৎক্ষণাৎ ডাক্তারের কাছে আমরা যাই না, ঘরোয়া কিছু ট্রিটমেন্ট করে থাকি, যেমন গরম পানির মধ্যে একটু সল্ট দিয়ে আমরা কুলকুচি করে থাকি। সো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? এগুলোকে আসলে কোনো সমাধান দিতে পারে কিনা? আসলে অ্যাকচুয়ালি সাময়িক একটা সমস্যার সমাধান করে, কিন্তু লং টার্মের জন্য কিন্তু এটা ভালো না। তাহলে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যে আমরা যদি ঠিকমতো নিয়মিত ব্রাশ করি, ঠিক আছে, নিয়মিত এবং প্রপারলি ব্রাশ করতে হবে। এবং ভুল ব্রাশের কারণে কিন্তু দাঁতেরও ক্ষতি হয়, মাড়িরও ক্ষতি হয়।
এবং ঠিকমতো আমার দুই দাঁতের মাঝখানে যে খাবার ক্লিন করা এটা করতে হবে। আমরা অনেক আমাদের মানে সবার মধ্যে একটা ভুল ধারণা যে টুথপেস্ট এবং টুথব্রাশ দিয়ে দাঁত সাদা হয়ে যায়, কিন্তু এটা ভুল ধারণা। সেটা হচ্ছে যে টুথপেস্ট এবং টুথব্রাশ যে মেইন করে যে দুই দাঁতের মাঝখানে যে খাবারগুলো জমে যায় সেগুলো ক্লিন করে ফেলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমার দুই দাঁতের মাঝখানে যে খাবারগুলো জমতে সেগুলো ক্লিন করা এবং খাওয়ার পর ঠিকমতো ক্লুই করা, মাউথ ওয়াশ ইউজ করা এবং 6 মাস পর ডেন্টিস্টে ভিজিট করা আচ্ছা। এবং মানে পরামর্শ নেওয়া এবং যেটা চেষ্টা করা হয় স্কেলিং বলি আমরা, দাঁত ক্লিন করা। এটা যদি 6 মাস পর করা হয় তাহলে পরে আমাদের মাড়ির যে রোগগুলো এগুলো কমে যাবে অনেকটাই। আচ্ছা, আপনি বলছিলেন যে 6 মাস পর পর দাঁতের চেক আপটা করানো এবং স্কেলিং করা বছরে একবার। বাংলাদেশের প্রেক্ষাপটে কি আসলে এই প্র্যাকটিসটা রয়েছে? আমরা কি আসলে অতটুকু সচেতন? আসলে এটা সত্য কথা যে আমরা মানে যতক্ষণ না দাঁতের ব্যথা শুরু হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডেন্টিস্টের কাছে কেউ যাওয়ার চেষ্টা করে না। ওই বাসায় হয়তো ফার্মেসির কাছে ব্যথার ওষুধ খেয়ে খাওয়ার চেষ্টা করে, কিন্তু আমার উচিত 6 মাস পর পরই যাওয়া উচিত। যে এখন এটা শুরু হয়েছে, এই প্রাথমিক অবস্থায় যদি আমরা চিকিৎসা করে ফেলতে পারি তাহলে কিন্তু এই প্রবলেমগুলো চলে যাবে, তাহলে পরে পরবর্তীতে আমাদের বারবার মানে এই প্রবলেমগুলো নিয়ে আমাদের ফেস করতে হবে না। আচ্ছা, যাদের ডায়াবেটিস রয়েছে বা যাদের কিডনি জনিত প্রবলেমে যারা ভুগছেন, যারা কার্ডিয়াক পেশেন্ট, তাদের জন্য কি ম্যান্ডেটরি 6 মাস অন্তর অন্তর হ্যাঁ, চেক আপ সবার জন্য এটা জরুরি। কারণ ডায়াবেটিস রোগীদের যেটা বেশি হয় যে আমরা যেটা বলি যে টার্টার বলি অথবা মুখে যে পাথর জমা যেটা বলি, সেটা কিন্তু ডায়াবেটিস রোগীদের বেশি হয়। এই জন্য আমরা বলি যে 6 মাস পর পর করতে হবে। অথবা যাদের কিছু ডিজিজ আছে, যেমন হচ্ছে কার্ডিয়াক কোনো ডিজিজ আছে যেটা হচ্ছে আপনার ইয়ে থেকেই হয়, এই যে টার্টার থেকে হয়, গাম ডিজিজ থেকে হয়। তো এই জন্য আমরা বলি যে অবশ্যই যারা মানে সিস্টেমিক কোনো ডিজিজ থাকলে তাকে নিয়মিত ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে। কারণ এই ডায়াবেটিসের কারণে তার হচ্ছে হাড্ডি মানে যে বনটা এটা লস হয়ে যায়, এর পাশাপাশি তার হচ্ছে মাড়ি মানে অনইনফ্লাম হয়ে যায় খুব বেশি। এই জন্য আমরা চেষ্টা করে বলি যে রোগীদেরকে যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে 6 মাস পর ডেন্টিস্টের পরামর্শ। আপনাদের মতো ডেন্টিস্ট যারা রয়েছেন তারা কিন্তু সবসময় বলে থাকেন যে দাঁতের এবং মুখের ভেতরের অসুখ থেকে কিন্তু অনেক কিছুর ডিজিজের আন্দাজ করা যায় যে তার কোন ধরনের সমস্যা হচ্ছে, সেগুলো সম্পর্কে একটু জানবো। যেমন ছোট একটা ইয়ে যে অনেক সময় দেখা গেলো যে এটাকে বলা হয় যেমন কার্ডিয়াক প্রবলেম। ঠিক আছে, কার্ডিয়াক প্রবলেম এটা কিন্তু দাঁত থেকে হয় অনেকেরই। দেখা গেলো যে আপনার অনেক পেশেন্ট আছে বলতে বুকে ব্যথা, কিন্তু তার দেখা গেলো যে দাঁতের কোনো একটা হয়তো ক্যাভিটি হয়ে সেখানে পালপাইটিস ডেভেলপ করছে, সেই ব্যথাটা সে হচ্ছে তার মানে কার্ডিয়াক অবস্থায়। অথবা দেখা গেলো যে কারো কারো তার এইখানে হইতে পারে, আবার কারো কারো হচ্ছে দেখা গেলো কানে ব্যথা হইতেছে, অথবা দেখা গেলো মাথা ব্যথা করতেছে, এটাও কিন্তু দাঁতের থেকেই প্রবলেম হয় এগুলো। কারো ক্ষেত্রে যদি খুব ফ্রিকোয়েন্ট দাঁতের ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে আসলে তার ট্রিটমেন্টটা কিরকম হতে পারে? আসলে ফ্রিকোয়েন্টলি মানে ব্যথা হইতেছে তার মানে তার রোগটা তো সিরিয়াস হয়ে গেছে, নট নর্মাল প্রবলেম এখন। তার মানে তার হয়তো প্রথমের দিকে হয়তো দাঁত হয়ে তার প্রথমে দাঁত শিরশির করছে, সেখান থেকে পরবর্তীতে পালপাইটিস ডেভেলপ করছে। পালপাইটিস ডেভেলপ করার পরে পরবর্তীতে এখন যেটা হয় যে ব্যথা এমন তীব্র হয়ে যায় যে ব্যথার কারণে মানে ব্যথা কমেই না। অনেক সময় ব্যথার ওষুধ খাচ্ছে, তার ব্যথার ওষুধ খেলেও তার ব্যথা কমতেছে না। তার মানে হচ্ছে পালপাইটিস সিরিয়াস অবস্থা হয়ে গেছে। অথবা অনেকে দেখা গেলো পালপাইটিস থেকে পরবর্তীতে দাঁতের গোড়াতে ইনফেকশন হয়ে যায়, মাড়ি ফুলে যায়। ঠিক আছে, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এরকম এমন খারাপ অবস্থা হয়ে যায় যে সেখানে তার হচ্ছে দুই পাশে যে লাডুইং অ্যাঞ্জিনা বলি, যে শ্বাসকষ্ট পর্যন্ত শুরু হয়ে যায়। আচ্ছা, আমরা দাঁতের সমস্যা নিয়ে আরো অনেক কিছু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই ডিভিএন। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই ডিভিএন। আপনার কাছে এখন জানতে চাইবো যে ইনজেকশন বা অ্যানেস্থেশিয়া নিয়ে পেশেন্টদের মধ্যে কিছুটা ভয় কাজ করে থাকে, শঙ্কা কাজ করে থাকে। নাম্বিং ক্রিম বা নাম্বিং ইনজেকশন আপনারা দিয়ে থাকেন, তো এই যে ভয়টা পায় কিভাবে আসলে আপনারা কাউন্সিলিং করে থাকেন বা কিভাবে ডিল করেন তখন ওই সময়টা? ম্যাক্সিমাম পেশেন্টের মধ্যে এটা ভয় থাকে, বিশেষ করে যখন ডেন্টাল চেয়ারে বসে আর আমাদের ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি দেখে, তখনই কিন্তু মানুষের ভয়টা প্রথমে তৈরি হয়ে যায়। তো আসলে এখন যেটা মানে আমরা অনেকগুলো পদ্ধতি ইউজ করে থাকি, যে কারণে হয়তো রোগীরা প্রথমে রোগীর সঙ্গে ভালো করে কমিউনিকেশন করার চেষ্টা করি। যেটা ফার্স্ট আমাদের দরকার কমিউনিকেশন করা, তাকে জিনিসটা সম্পূর্ণ বোঝানো হয় যে আসলে কি কারণে তার এই আমরা এটা করতে যাচ্ছি, কি প্রসিডিউর করব, এটা তাকে প্রথমে তার সঙ্গে করা হয়। এর পাশাপাশি আমরা যখন অ্যানেস্থেশিয়া দিই তখন অ্যানেস্থেশিয়া দেওয়ার জন্য কিছু টপিক্যাল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়, যে ইনজেকশন দিতে গেলে পেশেন্ট আর ব্যথা পেন ফিল করবে না। ঠিক আছে,
এবং এর পাশাপাশি অনেক সময় দেখা যায় যে পেশেন্টকে রিল্যাক্স করার জন্য আমরা তার সঙ্গে এরকম যেটাকে বলে ভোকাল থেরাপি বলি, আমরা অনেক সময় কথা বলতে বলতে অনেক সময় কাজ করে থাকি, অথবা অনেক সময় আমরা মিউজিক ছেড়ে দিই পেশেন্টদের কাছে। মিউজিক দিলে পারে অনেক সময় দেখা তার রিল্যাক্স হয়ে যায়, অনেক সময় সে কিন্তু অনেক রিল্যাক্স ফিল করে। আর এর পাশাপাশি আমরা বিভিন্ন টেকনিক আরো ইউজ করে থাকি, যেগুলো করলে পারে আরো মানে সহজ হয় জিনিসগুলো। এখন একটু জানতে চাইবো যে এই যে আমরা দাঁতের যত্নের কথা বলছি, এমন অনেকেই কিন্তু রয়েছে যারা নিয়মিত দাঁত ব্রাশ করছে, তারপরও কিন্তু তাদের দাঁতের সমস্যাটা হচ্ছে, এর বিশেষ কোনো কারণ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে যে দাঁত ব্রাশ করলে যে দাঁতের সমস্যা হবে এমন না। কারণ হচ্ছে যে আমরা যখন দাঁত পরিষ্কার করতেছি, ক্লিন করার পরও দেখা গেলো দাঁতের মাঝে অনেক সময় খাবার জমে থাকে, যে কারণে ব্রাশ করার পরে আমরা সাধারণত বলি ঠিকমতো আপনার ফ্লস করা, ডেন্টাল ফ্লস দিয়ে দুই দাঁতের মাঝখানে যখন খাবার জমে থাকে সেগুলো ক্লিন করা। আর যে অনেকে দেখা গেলো যে আমাদের অভ্যাস আছে যে আমরা ঠিকমতো দাঁত ব্রাশ করি না, আর ব্রাশ করার যে নিয়ম পদ্ধতি সেটাও আমরা ফলো করার চেষ্টা করি না। আচ্ছা, যে আমাকে রাত্রিবেলা ঘুমানোর আগে সকালবেলা নাস্তা করার পরে ব্রাশ করতে হবে, এটাও অনেকে আমরা ফলো করি না। সর্বোপরি যেটা হচ্ছে যে আমরা মানে নিজেকে সবসময় মনে করি যে দাঁতের ব্যথা না হলে আমি আর কিছুই করবো না, যেরকম আছে সেরকমই থাক। আচ্ছা, এই যে বললেন যে ব্যথা বা কোনো সমস্যা না হলে আমরা ডাক্তারের কাছে যাব না, এই যে আমাদের মেন্টালিটি, সেখান থেকে নিশ্চয়ই আমাদের আসলে বের হয়ে আসা উচিত। আপনার কাছে আসলে কি মনে হয় যে এই যে দাঁতের ব্যাপারে যত্ন নেওয়াটা, সেটার জন্য আমরা কোনো স্কুল ক্যাম্পেইন অথবা কি ধরনের স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় আমরা আসতে পারি যেন সবাই দাঁতের ব্যাপারে সচেতন থাকে? আসলে এটা খুব ভালো যে আমরা হচ্ছে মাঝে মধ্যে কিন্তু ফ্রি ডেন্টাল ক্যাম্প করে থাকি বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুলে। হ্যাঁ, স্কুলগুলো প্রোগ্রামে করা হয়, অথবা টিভি প্রোগ্রামে কিন্তু সবাই দেখতেছে এগুলো। তো এগুলো আসলে করলে পরে অবশ্যই মানুষের সচেতনতা বাড়বে এবং পরবর্তীতে মানুষ বুঝতে পারবে যে না, আমার দাঁতের চিকিৎসাটা করাটা খুব জরুরি, কারণ পরবর্তীতে এখান থেকে খারাপ কিছু যাতে না হয়। এই জন্য আমার মনে হয় এইগুলো প্রোগ্রাম চালু রাখা খুব জরুরি। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামাঞ্চলে যখন দাঁতের ব্যথা হয় তারা কিন্তু বিভিন্ন কবিরাজি ঔষধ গ্রহণ করে থাকে, বা কোনো লিকুইড ধরনের কোনো কিছু হয়তো তারা দাঁতে লাগাচ্ছে। আপনি বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন যে এগুলো আসলে কতটুকু আরো দাঁতকে খারাপের দিকে নিয়ে যেতে পারে? আসলে গ্রামের দিকে যারা হচ্ছে যে বিভিন্ন জিনিসপত্র ইউজ করে যেগুলো, সেগুলো আসলে আমার ওই রকম কোনো ধারণা নাই, তবে যেগুলো আমরা যতটুকু জানি যে গাছটা বিভিন্ন জিনিসপত্র তারা ইউজ করার চেষ্টা করে এগুলো, তো এগুলো আসলে ওই কোনো দাঁতে ইফেক্টিভ কোনো কিছু করবে না। এগুলো আমাদের দাঁতের চিকিৎসার ক্ষেত্রে কোনো চিকিৎসা হবে না, হয়তো সাময়িক কোনো কিছু করে ওখানে। তবে যদি আমরা যে ক্লোভ অয়েল যেটা বলি, ঠিক আছে, অথবা দারুচিনি যেগুলো ইউজ করি, এইগুলো স্কুলে হয়। কিন্তু সাধারণত আমরা যেটা জানি যে ব্যথা কমানোর জন্য আমাদের সবচেয়ে ভালো হচ্ছে ইউজোনাল একটা আছে, আমরা আমাদের ডেন্টিস্টে ইউজ করে থাকি ইউজোনাল। এটার খুবই মানে হচ্ছে অ্যানোরাইন ইফেক্ট আছে, মানে ব্যথা কমানোর একটা ক্ষমতা আছে, যেটা আমরা সাধারণত ইউজ করে থাকি। এখনো তারা আসলে কোনটা ইউজ করে থাকে এটা তো আমরা জানি না। ক্লোভ অয়েলের কথা বলছিলেন, তার পাশাপাশি কিন্তু লবণ পানি নিয়ে আমরা কথা বলছিলাম যে লবণ পানি অনেক ক্ষেত্রে নিজেরাই রোগীরা পেইন রিলিফের জন্য কিন্তু করে থাকে। লবণ পানি কি আসলেই দাঁতের জন্য কার্যকর ভূমিকা পালন করে? বিশেষ করে হচ্ছে আপনার যেটা হয় যে অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে, কারণ যার পাশে খাবার জমে থাকলে সেগুলো ক্লিন করে ফেলে, আর ক্লিন করলে পরে আপনার মাড়ি যখন ভালো থাকে তখনই কিন্তু ব্যথাটা কমে যায় অনেক রোগীরই। আচ্ছা, তবে সবসময় যে আপনার লবণ কুলকুচিতে আরাম পাবে তা কিন্তু না। কিছু কিছু সময় দেখা গেলো যে সিভিয়ার পালপিটিস হয়ে গেছে, তখন লবণ কুলকুচি করলেও তার ব্যথা কিন্তু বেড়ে যায় অনেক সময়। যেহেতু আমরা দাঁতের ব্যথা নিয়ে বিস্তারিত আলোচনা করছি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঠান্ডা পানি যখন খাচ্ছে বা গরম পানি যখন খাচ্ছে, ইনফ্যাক্ট মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পরেও কিন্তু তারা বলে থাকে যে দাঁতে ব্যথা অনুভব হচ্ছে। এটাকে কি আমরা বলতে পারি যে দাঁতের সমস্যাটা খুব অ্যাডভান্স লেভেল চলে গেছে? স্বাভাবিক, কারণ হচ্ছে এটা প্রথম মানে না, যেমন খাবার ঠান্ডা পানি, গরম পানি অথবা মিষ্টি খাবারের কারণে কিন্তু ব্যথা হয়, এটা কিন্তু ভুল ধারণা। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না দাঁতে মানে আপনার ক্ষয় ধরেছে, অথবা দাঁতের হচ্ছে যে ডেন্টিন এক্সপোজ হয়েছে, অথবা দাঁতের মজ্জা পর্যন্ত না চলে গেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বলতে পারবো না যে না দাঁতের এরকম মিষ্টির কারণে অথবা আপনার ঠান্ডা পানি অথবা গরম পানির কারণে ব্যথা হচ্ছে, এটা কিন্তু ভুল ধারণা। কারণ যখনই আমার দাঁতের কোনো একটা অংশ ক্ষতিগ্রস্ত হবে তারপরেই এই প্রবলেমটা শুরু হয়ে যায়। আচ্ছা, সাইন সিমটমগুলো আসলে কি কি থাকতে পারে যে তাতে ক্যাভিটি হয়েছে? যেমন ক্যাভিটি হলে অনেক সময় বোঝা যায়, কিন্তু এর বাইরে আর কি কি ধরনের লক্ষণ থাকলে আসলে তার বোঝা উচিত যে না, তার দাঁতের সমস্যাগুলো আসলে খুব অ্যাডভান্স লেভেল আসছে? সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় দাঁতের ব্যথা কমতেইছে না, মানে ব্যথা এমন ব্যথা, তীব্র ব্যথা যে ব্যথা বাড়তেইছে ব্যথার কমতেছে না। তারপরে তার সে ঘুমাইতে পারতেছে না। তারপরে সেই পাশাপাশি তার হচ্ছে যদি এরকম হয় যে তার মাড়ি ফুলে যাচ্ছে, মাড়ি ফুলে গেছে, দাঁতের গোড়া ফুলে গেছে, মাড়ি ফুলে গেছে, এবং অনেক সময় দেখা গেলো যে ব্যথার ওষুধ খাচ্ছে,
সে ব্যথাটা শুধু তার ব্যথা কমতেছে না, এর পাশাপাশি ডেইলি যে অ্যাক্টিভিটিস তাকে ডিস্টার্ব করতেছে। আমাদের দেশে তো ম্যাক্সিমাম মানুষের কথা যদি আমরা বলি যে দাঁতের ব্যাপারে খুব একটা সচেতন নয়, সাধারণ প্রতিদিন ব্রাশ করাটাকে মনে করে যে এটাই দাঁতের যত্ন, কিন্তু এমন অনেকে আছেন যারা রেগুলার বেসিসে প্রপার ওয়েতে দাঁত ব্রাশ করছেন এবং 6 মাস অন্তর অন্তর চেক আপে যাচ্ছেন, ডেন্টাল ফ্লস ইউজ করছেন। এটাকে কি আমরা বলতে পারি যে কোনো লাক্সারি কেয়ার? লাক্সারি কেয়ার না, এটা করলে পারে কি আমার অ্যাডভান্স লেভেলে খারাপ কোনো কিছু না হয়। যেগুলো আমি একটা ক্যাভিটি হয়েছে, আমি ডেন্টিস্টে গিয়েছি, ডেন্টিস্ট প্রথমে সেটা ডায়াগনোসিস করলো যে না তার ফিলিং করলে দাঁতটা সেভ হয়ে যাবে। যদি সেটা ফিলিং না করি তাহলে পরবর্তীতে সেখান থেকে পালপারিস ডেভেলপ করবে, আবার পালপারিস থেকে অনেক সময় দেখা গেলো যে গোড়া ইনফেকশন হয়ে তাহলে অ্যাবসেসের মতো হয়ে যেতে পারে। তো এই জন্য আমার মনে হয় যে যদি আমরা নিয়মিত রেগুলার চেক আপ করি তাহলে পরে আমার খারাপ কিছু আর হবে না, ভালো কিছু আমার জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা, অর্থাৎ সুস্বাস্থ্যের জন্য দাঁতের যত্ন এবং নিয়মিত চেক আপটা অনেক বেশি দরকার, সেটাকে আসলে লাক্সারি কেয়ার আমরা নাও বলতে পারি। একটু জানবো যে আপনারা সাধারণত সাজেশন দিয়ে থাকেন যে খাবার খাওয়ার পরে দাঁত ব্রাশ করা বা কুলকুচি করা। খাবার খাওয়ার কতক্ষণ পরে আসলে দাঁত ব্রাশ করা উচিত? কারণ আমরা যতটুকু জানি যে খাবারের মধ্যে তো অনেক অ্যাসিডিক কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে যেটা সরাসরি আমাদের দাঁতকে ক্ষতি করতে পারে। সুতরাং খাবার খাওয়ার কিছুক্ষণ গ্যাপ দিয়ে তারপর ব্রাশ করতে হয়। সেই গ্যাপটা আসলে কতটুকু থাকা উচিত, কত মিনিট থাকা উচিত? এটা সাধারণত আমরা বলি যে আধা ঘন্টা হতে পারে অথবা 1 ঘন্টা, এরকম টাইম পরে আমরা ব্রাশ করলে এবারে বেটার হয়, ভালো হয়ে যায়। স্যার, আমরা তো আসলে বড়দের বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করেছি। এখন একটু বাচ্চাদের দাঁতের সমস্যা নিয়ে আপনার কাছ থেকে জানবো। যেমন আমরা জানি যে বাচ্চাদের যখন দাঁত উঠে, যেটাকে আমরা দুধ দাঁত বলি, তখনই ব্রাশ করা উচিত। কিন্তু আপনার সাজেশন কি যে আসলে বাচ্চাদের দাঁতের যত্নটা বা মাড়ির যত্নটা কত বয়স থেকে আসলে শুরু করা উচিত? বাচ্চাদের যখন প্রাথমিক দাঁত যখন উঠেই যায়, মানে দুধ দাঁত শুরু হয়, তখন থেকে যত্নটা নেওয়া উচিত। কারণ আমরা যতটুকু জানি যে বোটল মাউথ সিনড্রোম, ঠিক আছে, অথবা ওই যে ক্যারিজ যেটা বলি, মানে দুধের যে ক্যারিজটা শুরু হয়, তো এইগুলো হচ্ছে সাধারণত আমরা যখন আমরা মায়ের বুকে দুধ খাওয়াই অথবা হচ্ছে যে মানে আপনার ফিডারে যখন তারা দুধ খাওয়াই, তখন এইগুলো হচ্ছে কি ঠিকমতো ক্লিন না করলে পারে ওইখান থেকে পরবর্তীতে ক্যারিজ ডেভেলপ করে এবং ক্যারিজ থেকে পরবর্তী পালপাইটিস হয়ে যায়। তখন পেশেন্টের দেখা গেলো মুখে অনেক প্রচন্ড ব্যথা হয়। ব্যথা হইলে পরে তখন না সে কোনো খাওয়া দাওয়া ঠিকমতো করে না, সে বুকে দুধও খেতে চায় না তখন ওই মুহূর্তে। এই জন্য আমার মনে হয় যে প্রাথমিক অবস্থায় যদি আমরা ঠিকমতো ক্লিন করি দাঁতগুলো, বিশেষ করে ব্রেস্ট ফিডিং যদি করা হয়, ব্রেস্ট ফিডিং করার পরেই একটা নরম সুতি কাপড়ের মধ্যে ভিজায় নিয়ে মুখ ক্লিন করে ফেলা, তাহলে পরে আর খাবারটা না জমে থাকলে পরে পরবর্তীতে কিন্তু ওইখান থেকে আর ক্যারিজ অথবা অন্য কোনো কিছু ডেভেলপ করবে না। আরেকটা স্যার প্রশ্ন, সেটা হচ্ছে যে স্কুল গোয়িং বাচ্চা যারা রয়েছে, যারা একটু চকলেট খেতে পছন্দ করে বা প্রপারলি ব্রাশ তারা করে না, তাতে কিন্তু দাঁতের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হয়, দাঁত ব্যথা হয়, কারো কারোর ক্ষেত্রে বলে থাকে যে দাঁতে পোকা হয়েছে, দাঁত ক্ষয় হয়ে যায়। এগুলোর পেছনে মূল কারণ কি এবং তাদের ট্রিটমেন্ট কি হতে পারে? এইগুলো আসলে ওই যে যখন বললাম না, খাবারগুলো ঠিকমতো ক্লিন না করা হয়, চকলেট খেলে পরে সেখানে হয়তো মিষ্টি জাতীয় খাবারগুলো আটকে থাকে দাঁতের মধ্যে, আটকে থাকলে পরে পরবর্তীতে ওই মিষ্টি খাবারগুলো মুখের মধ্যে ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়াগুলো ওই মিষ্টি খাবারগুলো খেয়ে ফেলে, তখন একটা অ্যাসিড তৈরি হয়। তো অ্যাসিড তৈরি হয়ে পরে তখন দাঁতের উপরে যে এনামেল লেয়ারটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে ধীরে ধীরে এটা বাড়তে থাকে, বাড়তে একটা সময় পালপারিস ডেভেলপ করে, তখন প্রচন্ড ব্যথা হয়, ঠিক আছে, অনেকে মারি ফুলে যায় এই জিনিসগুলো। তো এই জন্য আমরা বলে থাকি যে না, প্রাথমিক অবস্থায় যদি আমরা এগুলো চিকিৎসা করে ফেলি তাহলে হয়তো সামনের দিকে আর খারাপ কিছু হবে না। এক কথাই যে আমি যদি নিয়মিত এই জিনিসগুলো প্রিভেন্ট করার চেষ্টা করি, যে না আমি কিন্তু বলতেছি না চকলেট খাওয়া যাবে না, চকলেট কিন্তু খাবে, কিন্তু খাওয়ার পরপরই তাই ক্লিন করে ফেলতে হবে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় ছোট থেকে বড় সবারই দাঁতের যত্ন কেমন হওয়া উচিত এই ব্যাপারে চমৎকার কিছু ধারণা আপনি আমাদেরকে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন RTVর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আজ আমরা এখানে শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।